গুমের অভিযোগে হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি, 12 ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের নির্দেশ। চলতি বছরের মধ্যেই সবই পাসপোর্ট হবে, ভিসা ছাড়া অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। ডিএনসিসিতে তুগলকি কাণ্ড, সুইপার দারোয়ানরাই বড় কর্মকর্তা, ইচ্ছে মতো পদোন্নতি দেন আতিকের সহযোগী মাসুদ। চট্টগ্রাম আদালত থেকে 1911টি মামলার নথি গায়েব, কোতোয়ালি থানায় মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলীর জিডি। ভাগ্য বদল হলো না আসাদের, লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে নিভে গেল জীবন, নির্যাতনের মৃত্যু দাবি পরিবারের। শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ত্রিসংঘ রাজ্য, বিপদে 6 কোটি মানুষ, 7 রাজ্যে জরুরি অবস্থা জারি, বাতিল হাজারো ফ্লাইট। এবং বিপিএল-এর সিলেট পর্ব শুরু আজ দুপুর 1টায়, মুখোমুখি রংপুর সিলেট, সন্ধ্যায় বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে 12 ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 9 জন। এ সময় চিফ প্রসিকিউটর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিতের আশ্বাস দেন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্ট ইলেকট্রনিকে রূপান্তরের চেষ্টা করবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। পাসপোর্ট করাতে পুলিশ ভেরিফিকেশনের বিধান থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রোহিঙ্গাদের জন্য এখনো ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ সময় বাংলাদেশ অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুইপার, দারোয়ান, স্প্রেম্যান এখন অফিসের বড় কর্মকর্তা। অবিশ্বাস্য তুগলকি কাণ্ড চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। সরকারি গেজেটকে থোড়াই কেয়ার করে এমন পদোন্নতি দিয়েছেন উত্তরা সিটির অঘোষিত রাজা সচিব মাসুদ আলম। এই মাসুদ আলমই রাম রাজত্ব কায়েম করেছেন উত্তর সিটিতে। স্বৈরাচারের দোসর সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী মাসুদ আলম এখনো বহাল তবিয়তে। ইশাদ সোহেলের ছবিতে উত্তর সিটির চাঞ্চল্যকর অনুসন্ধান তুলে ধরছেন এম এ আজিম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর অঞ্চল 3-এর রাজস্ব শাখায় জুলফিকার আলী স্বপন। তার নিয়োগ দারোয়ান পদে হলেও দিব্যি কাজ করে যাচ্ছেন রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা হিসেবে। একই অবস্থা ফারুক সরদারের। অফিস সহায়ক হলেও রাজস্ব বিভাগের হিসেব সহকারীর পদ দখল করে আছে বছরের পর বছর ধরে। তখন আসলে পদোন্নতির বিষয়টা ব্যাপকভাবে চালু হয় নাই। 2008 সালের কথা, তো নভেম্বরে। তো অফিসের প্রয়োজনে অফিস যে কোনো কর্মচারীকে যদি তার যোগ্যতা থাকে সে এর উচ্চতর পদে কাজ করাতে পারে। আমার চাকরি হচ্ছে দারোয়ান পোস্টে, কিন্তু আমার চাকরির শুরু থেকে বিভিন্ন কর্মকর্তার আদেশে, নির্বাহী আদেশে আমি 3য় শ্রেণীর কাজই করে আসছি একদম চাকরির শুরু থেকেই। শুধু ফারুক আর স্বপন নয়, প্রশাসনিক কার্যক্রমের স্বার্থ দেখিয়ে সচিব মাসুদ আলম সিদ্দিক অসংখ্য দারোয়ান, স্প্রেম্যান, হেলপারকে বসিয়েছেন কর্মকর্তার চেয়ারে। বাদ পড়েনি ক্লিনাররাও। মেয়র আতিক থাকা অবস্থায় কদিন পর পর অযোগ্যদের এমন পদোন্নতি দিয়েছেন মাসুদ আলম।
অথচ বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী স্পষ্ট উল্লেখ আছে দারোয়ান, পিয়ন, স্প্রেম্যান বা ক্লিনাররা মৃত্যু বা অবসরে না যাওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবে। তবে কিভাবে সচিব মাসুদ আলম বছরের পর বছর আইন ভঙ্গ করে এমন পদোন্নতি দিয়ে যাচ্ছেন, জানতে তার মুখোমুখি আমরা। তার স্বাক্ষরে পদোন্নতি হলেও তিনি দায় চাপালেন সাবেক মেয়রের ওপর। না, এটা তো প্রশাসনিক স্বার্থে দেওয়া হচ্ছে, আর এটা আপনার তৎকালীন মেয়র অথবা যে এখন যে বর্তমান প্রশাসক মহোদয় আছেন তাদের কিন্তু একটা জুরিসডিকশনের মধ্যে যে কেউ দায়িত্বটা দিতে পারেন। তাদের আমরা পূর্বপদে আবার নিয়ে যাব। আমাদের এখন সাময়িক প্রশাসনিক কারণে এবং কর্পোরেশনের স্বার্থে কাজগুলোকে চলমান রাখার জন্য আমি তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছি। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি, পদোন্নতির বিষয়গুলোতে অনিয়ম থাকলে পদক্ষেপ নেবেন তারা। যেগুলো বিধিবিধান প্যারামিটার আছে প্রতিপালিত হলে আমরা পদোন্নতির জন্য, পোস্ট খালি থাকলে, যদি পোস্ট খালি থাকে আমরা পদোন্নতির জন্য কনসিডারেশন করি। সেখানে কোনো লুপহোলস হয়ে থাকলে অবশ্যই আমরা উইল লুক আফটার, কেমন যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে সেটা আমরা দেখব। মেয়র না থাকলেও গেজেট ভঙ্গ করে পদোন্নতি এখনো বহাল রেখেছেন সচিব মাসুদ আলম। স্বাস্থ্য পরিদর্শক খালেক মজুমদারকে করেছেন সহকারী সচিব। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দেশে এখনো লাখ লাখ মেধাবী বেকার, অথচ নগর ভবনের গুরুত্বপূর্ণ পদে গেজেট ভঙ্গ করে স্প্রেম্যান, দারোয়ান, চেইনম্যানকে বসিয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম, যা সঠিক নাগরিক সেবা থেকেও বঞ্চিত করছে নাগরিকদেরকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাবরিনা, হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানেন যে আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে, মানে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানেও শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে এবং সেই সাথে তার শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং আজকে সকালে যখন এই শুনানিটি হয় তখন চিফ প্রসিকিউটর এই যে গুমের যে অভিযোগ বা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার নির্দেশদাতা হিসেবে যে গুমের ঘটনাগুলো আসলে ঘটিয়েছে এবং যে কারণে আসলে গুমের কারণগুলো তুলে ধরা হয়েছে সেটি চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে পেশ করেন এবং সেই সাথে তিনি 12 জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারির জন্য তারা আবেদন করেন, কিন্তু পরবর্তীতে এই যে ট্রাইব্যুনাল জারি করে। তার মানে এই যে গ্রেফতারি পরোয়ানা 12 জনের বিরুদ্ধে চাওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে জারি করা হয় এবং সেই সাথে তিনি প্রসিকিউটর এটিও বলেছেন যে শেখ হাসিনা গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি করেছে সেটি যদি নিষ্পত্তি না করা হয় তাহলে কিন্তু এই গুমের সংস্কৃতি আসলে কোনোভাবেই কাটবে না এবং এটি দ্রুত তদন্ত করার জন্য তিনি বলেছেন ট্রাইব্যুনালকে। এবং সেই সাথে তিনি এটিও বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশদাতা হিসেবে তিনি বিভিন্নভাবে ঘটিয়েছেন এই গুমগুলো। এবং একটি যেটি যিনি জানিয়ে দিতে চাই যে এই যে 12 জন যে গুমে অভিযুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন শেখ হাসিনা, যাদের নাম আমরা জানতে পেরেছি। আমরা প্রসিকিউটরকে আসলে বাকি জনদের নামও জানার জন্য জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি বলেছেন যে তাদের নাম যদি আসলে উঠে আসে তাহলে তাদেরকে গ্রেফতার করার আগে তাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা যেটি নাম বের করেছি সেটি তারেক আহমেদ সিদ্দিকী এবং বেনজির আহমেদ এবং শেখ হাসিনা, এই 3 জনের নাম আপাতত জানা গিয়েছে। বাকি যে 12 জনের মধ্যে নাম আছে তাদের নাম আসলে জানানো যায়নি। তবে এই যে প্রসিকিউটর জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যেই তারা আসলে এই গুমের অভিযুক্তদের শনাক্ত করবেন, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করবেন এবং 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের অগ্রগতি প্রতিবেদনও দাখিল করার নির্দেশ দিয়েছেন। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহ হাসান এম এ আল সোলাইতি। সকালে বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ও কাতারের নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা। বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন দুই দেশের নৌবাহিনী প্রধান। এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কাতারের নৌবাহিনী প্রধান। পরে নৌ সদর দপ্তরে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। 2 দিনের সফরে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সাক্ষাৎ করেন কাতারের নৌবাহিনী প্রধান। সফর শেষে আজই ঢাকা ত্যাগ করবেন কাতারের তিনি। চট্টগ্রাম আদালতের বারান্দায় রাখা ১৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। রোববার এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় জিডি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণেই ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনে বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গেল ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন সহকর্মী একেএম নাজিম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাজিম, নথি গায়েব নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আদালত এলাকা থেকে যে নথি গায়েবের ঘটনা, সেটি কিন্তু গতকালকে থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ গতকালকে এই ঘটনায় আদালতের যে মহানগর পিপি মফিজুল ভূঁইয়া তিনি নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন যে পিপি কার্যালয়ের ভিতরে জায়গা না থাকার কারণে কিন্তু পিপি কার্যালয়ের বাইরে আদালতের কিছু গুরুত্বপূর্ণ নথি রাখা হয়েছিল, সেগুলি কিন্তু গতকালকে থেকে পাওয়া যাচ্ছে না। সেই নথিগুলোর মধ্যে প্রায় ২৮ থেকে ৩০টির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ডকেট রয়েছে বলে আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। আইনজীবীরা যেটি বলছেন, আদালত এলাকা থেকে যেসব নথি গায়েব হয়ে গেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলার, কারণ এখানে বিস্ফোরক দ্রব্য এবং হত্যা মামলা, মাদক সহ অন্যান্য খুব গুরুত্বপূর্ণ মামলার নথি এখানে রয়েছে, যেগুলো বিচার কাজে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইসব মামলার নথিগুলো গায়েব হওয়ার পর থেকে যারা আসামিরা রয়েছেন, যারা জেলহাজতে রয়েছেন বা জেলের কারাগারের বাইরে রয়েছেন, এদের বিচার কাজ নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে পুরো আদালত এলাকায় একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনজীবীরা বলছেন যে আদালত এলাকা থেকে একটি সুরক্ষিত জায়গা থেকে এভাবে যে মামলার নথিগুলো গায়েব হয়েছে, সেটি আসলে আদালত এলাকা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আদালত এলাকার ৩য় তলা থেকে যে মহানগর পিপির কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে এসব নথি গায়েব হওয়ার ঘটনা থেকে সাধারণ আইনজীবী থেকে শুরু করে জেলা আইনজীবী সমিতির নাদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ তারা যেটি বলছেন, আদালত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা থাকলেও কিভাবে এসব মামলা নথি গায়েব হয়েছে সেটা নিয়ে খুবই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং কোতোয়ালি থানায় যে জিডি করে, যে জিডির উল্লেখ করা যে এসব মামলার নথিগুলো কিন্তু গতকাল থেকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু আদালতের যিনি পিপি তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ জিডি করেছেন। আমরা কোতোয়ালি থানায় কথা বলছি, কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নথি গায়েবের ঘটনায় যে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সেটি পরপর কোতোয়ালি থানা পুলিশ এই জিডি সূত্রে ধরে তারা তদন্ত নেমেছেন। তারা অভিযান চালাচ্ছেন, হয়তো দ্রুত সময়ের মধ্যে সব নথি উদ্ধার সম্ভব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরকম গুরুত্বপূর্ণ মামলার নথি আসলে গায়েব হয়ে যাওয়া নিয়ে আদালত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রতিদিন সপ্তাহে যে খোলার দিন থাকে বা আদালত ১৭ দিন থাকে, সেই দিন থেকে প্রায় ৬ দিন পুরো আদালত এলাকায় চাঞ্চল্য সাধারণ মানুষের প্রচারণার মুখর হয়। কারণ চট্টগ্রাম জেলা সহ বিভাগের আশপাশের জেলা উপজেলা থেকে সাধারণ বিচার প্রার্থীরা আদালত পাড়ায় এসে থাকেন। এক্ষেত্রে যে কিভাবে এইসব আদালতের থেকে নথি গায়েব হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো আদালত পাড়া থেকে নথি গায়েবের বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে নথি গায়েবের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাজিম। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বোনেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু সেই স্বপ্ন
লিবিয়া পর্যন্ত গিয়ে ফিকে হয়ে যায়। সেখানে বন্দী হন মাফিয়াদের হাতে। পরিবার কয়েক ধাপে 42 লাখ টাকা দিলেও মুক্তি মেলেনি তার। বুধবার সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। এই খবরে শোক নেমে এসেছে স্বজনদের মাঝে। তাদের দাবি, দালালদের নির্যাতনেই মৃত্যু হয়েছে আসাদের। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। প্রায় 2 বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বরের সঙ্গে পরিচয় হয় স্থানীয় দালাল রুবেল খানের। পরে 17 লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে লিবিয়াতে পৌঁছানোর পরেই দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের দৃশ্য। এমন অবস্থায় সহজ সম্পদ বিক্রি করে প্রথম দফায় 14 লাখ টাকা দেয়া হয়, কিন্তু আরও টাকা না দিলে ইতালি পার করা হবে না এমন কথা বলে পরিবারের কাছ থেকে মোট 42 লাখ টাকা নেওয়া হয়, এমন দাবি নিহতের স্বজনদের। বুধবার সকালে লিবিয়া থেকে ফোনে জানানো হয় স্ট্রোক করে মারা গেছেন আসাদ। এমন খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাবার হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখ খান তো দেখাইবে আমার বাবা। কতক্ষণ পর কয় লাশ নিবেন, 2.5 লাখ টাকা লাগবে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। কথা কইছে সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার কালা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করে মর গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মর গেছে। পরিবারের দাবি, যেদিন মারা গেছে সেদিন রাতেও কথা বলেছেন তাদের সাথে। আরও টাকার জন্য আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। প্রতিটা দালালি এরকম মানুষদেরকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং সেখানে নিয়ে প্রচুর মারধর টর্চারিং করে, যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেদিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা প্রশাসক জানিয়েছেন, লিবিয়ায় নিহত আসাদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। আসাদের মরদেহ দ্রুত দেশে আনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উচিত অনুমতি নেওয়ার কোনো দরকার পড়ে না। এই যে অনুমতির প্রয়োজন নাই তো স্যার, কারোর অনুমতির প্রয়োজন। টেকনাফের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে। যেতে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু 2 জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই। কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান মানে এখানে তোদের এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা জনজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা হচ্ছে ওখানে, হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। কিছুটা সক্রিয় চক্র আছে এখানে, শুধু এই অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ। ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। মাননীয় উপদেষ্টা, আপনি জানেন যে 5 আগস্টের আগে কিন্তু এই ডিবি কার্যালয়ে আয়না ঘর থাকার একটা কথা ছিল,
এবং আমরা দেখেছিও যে আয়না ঘরের ছবি, আমরা ভিডিও দেখেছি। আপনি এসেছেন ডিবি কার্যালয়ে, ঘুরে দেখেছেন, যদি একটু বলতেন যে ডিবি কি এখন সেই আয়না ঘরটি কি অক্ষত অবস্থায় রেখেছে কিনা? এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবির একটাই শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস গোয়েন্দা পুলিশ কার্যালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। খুলনায় নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমিরে সমুদ্র সচেতনতা বিষয়ক মেরিটাইম সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, সেমিনারে কারা উপস্থিত আছেন এবং কি বলছেন আয়োজকরা, জানাবেন। খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমিরে সমুদ্র সচেতন বিষয়ক যে মেরিটাইম সেমিনার, এটা কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে। সেমিনারে মংলা কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বিআইডব্লিউটিসি সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা একটু বলে রাখি যে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক যে সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড, এইটারই একটি অংশ হিসেবে কিন্তু এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে আছেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক। আমরা সেমিনার এসে যে আলোচনায় যেগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে যে মংলা বন্দর কর্তৃপক্ষের যে সক্ষমতা বৃদ্ধি সমূহ এবং অভ্যন্তরীণ নৌপথ সমূহের নাব্যতা সংকট ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশ বান্ধব যে সামুদ্রিক শিল্প উন্নয়ন, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশল সমূহে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে উপকূলীয় যে জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেমিনারে যারা ছিলেন। সেমিনারে উপস্থিত যে মেরিটাইম বিশেষজ্ঞরা, তারা কিন্তু ব্লু ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন। কমান্ডার খুলনা নৌ অঞ্চল তার বক্তব্যে কিন্তু বলেছেন যে ব্লু ইকোনমিক সহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আগামীতে যে একসাথে যেভাবে কাজ করা যেতে পারে সেটার মাধ্যমে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেরেছি যে সেমিনারে এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে যারা অভিজ্ঞ আছেন বিশেষজ্ঞ, তারাও বক্তব্য দিচ্ছেন এবং এখানকার নৌবাহিনীর সহ সমুদ্রের বিশেষজ্ঞ জড়িত বিআইডব্লিউটি ও কোস্টগার্ড সহ আমাদের সকলেই কিন্তু আছে এবং তারা কিভাবে এই সামনের আসন্ন যে সমুদ্র মহড়া আছে, এই মহড়ে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে আলোচনা করছে। তো সেমিনার থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনার সমুদ্র সচেতনতা বিষয়ক মেরিটাইম সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। নড়াইলে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে একজন নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। সোমবার সকাল 6:30টার দিকে নড়াইল ভাঙা মহাসড়কের মূলদাইর এলাকার হাওয়াখালী সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম দয়াল দাস। সে যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারায়ণ দাসের ছেলে। নড়াইল ফায়ার সার্ভিস জানায়, সকালে সেতুর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ঢাকায় এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেসেজ পাই যে হাওয়াখালী ব্রিজের উপরে দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরপরই আমরা দ্বিতীয় কাল এবং অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওখানে আমরা একজন ভিকটিমকে পাই, ওনাকে দ্রুত আমরা হসপিটাল নিয়ে আসি এবং হসপিটালে আনার পর দেখি স্থানীয়ভাবে আরও 4 জনকে হসপিটালে আনা হয়েছে। তার মধ্যে একজন মারা গেছে আর 2 জনকে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় দ্রুত রেফার করা হয়েছে আর 2 জন এই হসপিটালে এখনো ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছে। কুমিল্লার 14 গ্রাম থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেখানে নির্যাতন কক্ষের সন্ধানও পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার ফকির বাজারে অভিযান চালিয়ে সালাউদ্দিন নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছিল। পরে তার বাড়ি ও আশেপাশে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। সালাউদ্দিনের মোবাইল থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার নেতৃত্বে সন্ত্রাসী চক্রটি নির্যাতন কক্ষ পরিচালনা করত।
মাদারীপুরে চেয়ারম্যানের সহযোগীর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ সচিবকে ঘুষি মারার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে জেলা সদর উপজেলার মুস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। জানা যায়, পরিষদের সভা চলাকালীন কিছু লোক নিয়ে হাজির হন চেয়ারম্যান। পরে ইউপি সচিব আব্দুস সোবহান সর্দারকে তাকে ছাড়া কেন সভা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়ার এক পর্যায়ে পরিষদের রেজুলেশন খাতা নিয়ে যেতে চান। তখন সচিব বাধা দিলে চেয়ারম্যানের সঙ্গে থাকা খোকন হাওলাদার সচিবকে ঘুষি মারেন। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেলে বিষয়টি জানার পরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। পরে গানে গানে দেখি আমার বসে একটা লাগাইতেছে, আমার ফলে মিটিং করো মিটিং বসে দেওয়ার পরে এই যে আমি কেছি চেয়ারম্যান সাহেব কামরাটা ঠিক করো নাই। আমি তারা বলছি তোর বাপ সব তুলল, তখন তারা দুইটা এই যে আমার সচিবের মুখেও শুনছেন, আমি তারা দুইটা হাতে গায়ে হাতও দিছি। চেয়ারম্যান আসছে, সে আইসা সেই অনুষ্ঠিতের জায়গায় সে তারিখ দিয়ে সিগনেচার করে সে এটারে হাজিরা খাতায় সে সই করবে। তা সেটা আমরা খাতা না দেওয়ার কারণে কিংবা সচিব না দেওয়ার কারণে সে লোকজন নিয়ে আইসা সচিবকে মাইরা সেই খাতা সে নিয়ে গেছে। বিনোদন অঙ্গনে শোক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক গুণীজনকে হারানোর বেদনায় কাতর ভক্ত ও অনুরাগীরা। রোববার রাত 10টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা আক্তার। খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন রোববার 5 জানুয়ারি রাত 10টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 81 বছর। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত 22 ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। জানা যায়, রাতে গোসল শেষে ফ্রিজের গাড়িতে অভিনেতার লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়েছে। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি এই অভিনেতাকে। প্রবীর মিত্র 2 ছেলে ও 1 মেয়েকে রেখে গেছেন। আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোবো। যথা আজ্ঞা মহারাজ। 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনা জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম, কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবে সবার কাছে পরিচিত এই অভিনেতা। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি সিনেমায় অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তিতাস একটি নদীর নাম, চাবুকের মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এছাড়া রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্র ভিত্তিক অভিনয়। সাথে থেকো সাথী হয়ে মরণের পরে। 4 শতাধিক সিনেমা অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য জয় পরাজয়, রক্ত শপথ, মধুমিতা, প্রতিজ্ঞা, চরিত্রহীন, অনুরাগ, জীবন তৃষ্ণা ও পুত্রবধূর মতো সব সিনেমা। সঞ্জিদা আক্তার, দেশ টিভি।